শরৎকাল মানেই শুভ্র প্রহরের বুকে লেপ্টে থাকা রূপময়ী প্রকৃতি কন্যা। নীল সাদা পরিবেশ জুড়ে শুভ্রমিতার আদুরের হাতছানি। তার ডাকে সে সাড়া দিবে, সেই সাদা কাশফুলের শুভ্র মায়ায় জড়িয়ে যাবে আষ্টে পৃষ্ঠে। তোহারা ঢাকা ফিরে এসেছে 2 দিন হয়েছে। গত শনিবারই তাদের ফেরার কথা ছিল, কিন্তু সেদিন সন্ধ্যায় এঙ্গেজমেন্ট হওয়ার দরুন আর ফেরা হয়নি। তবে পরদিন দুপুরের দিকেই ফেরার পথে রওনা দিয়ে দিয়েছিল তারা। তুর্যর ভার্সিটি আছে, তাছাড়া তিহানের অফিসেরও ছুটি নেই, সেজন্যই তাড়াহুড়ো করে ফেরা। ঢাকায় এসে আবার সেই ধরাবাঁধা গতানুগতিক রুটিনে আবদ্ধ হয়ে গেছে তোহা। নিয়মিত কলেজে যাওয়া, পড়াশোনার ব্যস্ততা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আসছে। কলেজ থেকেও আবার পরীক্ষা শুরু হবে কয়েকদিন পর। বিকেল থেকেই প্র্যাকটিক্যাল লিখতে বসেছিল তোহা। সেই লেখা শেষ হতে হতে সন্ধ্যা পেরিয়ে গেছে। এক ধাঁচে লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে, বুড়ো আঙ্গুলের চামড়া দেবে লাল হয়ে আছে। খাতাপত্র গুছিয়ে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল তোহা। হাতে ফোন নিয়ে ডাটা অন করতেই টুংটাং শব্দে বিরক্তি এসে গেল নিমিষেই। স্বর্ণালী কয়েকটা ছবি পাঠিয়েছে মেসেঞ্জারে, সাথে 1-2 মেসেজ। ভ্রু কুচকালো তোহা। নিতান্তই কৌতূহল বশত নোটিফিকেশন বার থেকে ক্লিক করতেই বিস্ময়ে মুখে হাসি ফুটে উঠল। দ্রুত শোয়া থেকে উঠে বসলো সে। সেই দিন আংটি পরানোর মুহূর্তের কিছু ছবি। এগুলো কখন তোলা হয়েছিল তোহা খেয়ালই করেনি। একটার পর একটা ছবি সরাতে সরাতে হঠাৎই একটা ছবিতে চোখ আটকে গেল। 2 আঙ্গুলে একটু ঝুম করলো ছবিটি। তোহা মাথা নিচু করে আংটি পরাচ্ছে তিহানকে, আর তিহান মুখে হাসি নিয়ে চেয়ে রয়েছে তার মুখের দিকে। যদিও ছবিটা সামনে থেকে তোলার কারণে তোহার মুখ দেখা যাচ্ছে না, শুধু ঘোমটার আড়াল থেকে কিছু চুল সামনে এসে পড়ছে। সেদিকেই মনোমুগ্ধকর দৃষ্টি নিক্ষেপ করে স্বমহিমায় কি যেন দেখছে তিহান। তোহা একা একাই হাসলো। ছবিটা সেভ করে নিয়ে স্বর্ণালী মেসেজগুলায় চোখ বুলালো। স্বর্ণালী লিখেছে, তোকে ছবিগুলো পাঠাতে বলেছিলেন তিহান ভাই, ওনাকে বলে দিস তুই পেয়েছিস ছবিগুলো, শুধু শুধু বকা খেয়েছি তোর জন্য। মুখ চেপে হাসলো তোহা। লিখলো, আচ্ছা আপু, বলে দিব। শরতের স্নিগ্ধ শীতল রিমঝিমি বৃষ্টি নেমেছে ঘণ্টাখানেক আগে। বারান্দার বাম সাইডের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সদ্য বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া পিচঢালা কালো রাস্তার দিকে নির্বিকার চাউনি নিয়ে দাঁড়িয়ে আছে তোহা। লম্বা চুলে অগোছালো বেনি করা, গায়ে ওড়না বাতাসে উঠছে। বৃষ্টির সাট এসে পড়ছে চোখে মুখে, ঠোঁট ভিজিয়ে দিচ্ছে, গাল ভিজিয়ে দিচ্ছে। তোহা মাঝে মধ্যে হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিচ্ছে ঠান্ডা জলকণাগুলো। কোনো কারণ ছাড়াই এখানে দাঁড়িয়ে থাকলেও তার অবচেতন মন অবশ্য রাস্তা ভরে একটা মানুষকেই খুঁজে যাচ্ছে অনবরত। ঘাড় ঘুরিয়ে ঘড়ি দেখলো তোহা। তিহানের আসার সময় পেরিয়ে গেছে অনেক আগেই, তবুও লোকটা ফিরছে না কেন? হঠাৎই মাথায় দুশ্চিন্তা ভর করলো। এই ঝুম বৃষ্টির মাঝে লোকটার আবার কোনো বিপদ হলো না তো? পরক্ষণেই আবারও ভাবলো, না, তিহান তো গাড়ি করেই আসবে, বৃষ্টি হওয়ায় সমস্যা হওয়ার কিছু নেই। তবুও মাথা থেকে চিন্তাটা না যাওয়ায় খানিক বাদেই রুম থেকে ফোনটা এনে তিহানের নাম্বারে ডায়াল করলো সে। প্রথমবার রিং হতেই কল কেটে গেল। হাসলো তোহা। সে জানে তিহান এখন নিজেই কল করবে, এমনটাই হয় সব সময়। সে ফোন দিলে তিহান কেটে নিজে ফোন দেয়, যেন তোহার ফোনের টাকা শেষ না হয়। ভাবনার মাঝেই ফোন বেজে উঠল। মুচকি হেসে রিসিভ করলো তোহা। ওপাশ থেকে তিহান ব্যস্ত কণ্ঠে বলল, হ্যাঁ বলো, কি হয়েছে? আপনি এখনো ফিরছেন না যে? তিহান বোধহয় একটু হাসলো। তোহা ঠিক বুঝতে পারল না, ঠোঁট উল্টিয়ে আবারও জিজ্ঞেস করলো, হ্যালো, শুনছেন? এবার কণ্ঠ শোনা গেল তিহানের। গলা ঝেড়ে যথাসম্ভব পরিষ্কার স্বরে সে বলল, এসেই বলেছি। আপনার গলা এমন শোনাচ্ছে কেন? কেমন শোনাচ্ছে? দুষ্টুমি মাখিয়ে বলল তিহান। তোহা আমতা আমতা করলো কিছুক্ষণ, বলল, না কিছু না, রাখছি। তোহা কান থেকে ফোন নামিয়ে কাটতে গেলেই তিহান গলা বাড়িয়ে ডেকে উঠল, শোন। ফোনটা কান থেকে দূরে থাকা সত্ত্বেও ডাকটা শুনতেই থেমে গেল তোহা। আবারও কানে নিয়ে নিচু গলায় জবাব দিল, বলেন। একটুখানি নীরব অনুভূতির আদান প্রদান চলল। ফোনের ওপাশ থেকে বৃষ্টির অবিশ্রাম শব্দ, যানবাহনের ক্রিং ক্রিং হর্ন, সব মিলিয়ে শহরের ব্যস্ততার স্বচ্ছ আবাস। নীরবতা কাটিয়ে তিহান নরম কণ্ঠে বলল, কিছু খাবে? নিয়ে আসবো? ফোনের এপাশেই খিঁচে চোখ বুজে ফেলল তোহা। একটা গা কাঁপানো শিহরণ বয়ে গেল শির দ্বারা বেয়ে। শরীরের লোমগুলো বোধহয় দাঁড়িয়ে গেছে। লোকটার এই কণ্ঠটা কি যেন আছে। আর এই তুমি ডাকটাই তো কখনো পুরনো ভাবটা আসে না। যখনই ডাকে তখন মনে হয় প্রথমবার ডাকছে। হ্যালো? তিহানের ডাকে ঘোর ভাঙে তোহার। একটু ঢোক গিলে গলা ভিজিয়ে চাপা স্বরে সে উত্তর দেয়, কিছু লাগবে না, আপনি আসেন, বৃষ্টি বেড়ে যাচ্ছে তো। বলেই খট করে ফোনটা কেটে দিল তোহা। ফোনটা হাতের মুঠোয় সজোরে চেপে ধরে রাস্তায় দেখার মনোযোগ স্থাপন করলো। 15 মিনিট যেতে না যেতেই একটা রিক্সা থামলো মেন গেটের সামনে।
দৃষ্টি তীক্ষ্ণ হয়ে আসলো তোহার। রিক্সা থেকে কাক ভেজা হয়ে নেমেছে তিহান। গায়ের গাঢ় সবুজ শার্ট আর কালো প্যান্ট ভিজে চুপচুপে, চুল ভিজে কপালে পড়ে আছে। তিহান নেমেই পকেট থেকে মানিব্যাগ বের করলো। মানিব্যাগে পলিথিন পেঁচানো। দ্রুত ভাড়াটা মিটিয়ে গেট পেরিয়ে ঢুকলো তিহান। তাকে দেখে দারোয়ান চাচা আগেই ভেতরের দরজাটা খুলে দিয়েছে। কয়েক সেকেন্ড দারোয়ানের সাথে কথা বলে দ্রুত পায়ে ভেতরে ঢুকতে দেখা গেল তিহানকে। এরই মধ্যে একবার চোখাচোখি হয়েছে তাদের। তোহাও আর দাঁড়ালো না, ফটাফট পা চালিয়ে গেট খুলে বেরিয়ে এলো। তাকে হন্তদন্ত হয়ে বেরোতে দেখে রান্নাঘর থেকে ছুটে আসলো আতিয়া। তোহার পাশে দাঁড়িয়ে বলল, কি হলো, এভাবে বেরিয়ে আসলি কেন? তিহান তখন মাত্র সিঁড়ি পেয়ে উপরে এসে দাঁড়িয়েছে। আতিয়ার প্রশ্নে তোহা তার দিকে চেয়ে রাগান্বিত কণ্ঠে উত্তর দিল, উনি কিভাবে ভিজে এসেছে দেখেছো আম্মু? আতিয়া তাকালো। তিহানকে চোখে পড়তেই আঁতকে উঠে বলল, এ মা, এই রাতের বেলা এভাবে ভিজলি কিভাবে বাবা? ঠান্ডা লেগে যাবে তো, গাড়ি নিয়ে যাসনি? তোহার হাতে অফিসের ব্যাগটা ধরিয়ে দিল তিহান। ভেজা চুলগুলো হাত বুলিয়ে পকেট থেকে চাবি বের করে দরজা খুলতে খুলতে বলল, মা বাবা বাসায় নেই খালামণি, গাড়ি নিয়ে বাবার কোনো এক বন্ধুর বাসায় দাওয়াতে গিয়েছিল। ওদিকে রাস্তাঘাট ভালো না, বৃষ্টির পানি জমে যাচ্ছিল, তাই এই অবস্থা। ফোন করেছিল কাল সকালে, পানি নামার আগে ফেরা সম্ভব না। বলে তালা খুলে চাবিটা পুনরায় পকেটে ঢুকিয়ে তোহার থেকে ব্যাগ নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল তিহান। তোহা ব্যাগ দিল না। আতিয়া দ্বিগুণ চিন্তিত কণ্ঠে বলল, সে কি, তুই তাহলে কিভাবে কি করবি? আপা তো মনে হয় কিছুই করে রেখে যায়নি, ভিজেও গিয়েছিস। ফ্রিজে খাবার আছে খালামণি, সমস্যা হবে না। মুচকি হেসে উত্তর দিল তিহান। তোহা, তুই যা তো ছেলেটাকে গরম পানি করে দে। এই বৃষ্টিতে ভিজে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে নির্ঘাত জ্বর আসবে। সেবার তো গা কাঁপিয়ে জ্বর এসেছিল। কণ্ঠে ভয় নিয়ে বলল আতিয়া। তোহা সায় দিয়ে মাথা নাড়ালো। বিনা বাক্যে তিহানের কাছাকাছি যেয়ে দাঁড়াতেই দুর্বদ্ধ হাসল তিহান। আতিয়া উদ্দেশ্য করে বলল, একটু পরে ওকে পাঠিয়ে দিচ্ছি খালামণি। আতিয়া চলে গেল। সে চলে যেতেই ফুঁসে উঠল তোহা। তিহান তাকে নিয়ে ভেতরে ঢুকে দরজা আটকে জুতো খুলতে নিলেই তোহা তেজি গলায় বলল, আপনাকে তো দেখলাম রিকশায় আসতে, ভিজলেন কি করে? আর চোখে তাকালো তিহান। উত্তর না দিয়ে ধীরে সুস্থে জুতো আর মোজা খুলে গেটের পাশে রাখলো। কাদাপানি লেগে আছে সেগুলোতে। তোহা বেসিনে হাত ধুয়ে নিল। তোহার হাত থেকে ব্যাগটা নিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে রুমের দিকে পা বাড়ালো। দাঁতে দাঁত চেপে সেদিকে তাকালো তোহা। মুহূর্তেই একটা দীর্ঘশ্বাস ছেড়ে রান্নাঘরে যেয়ে চুলোয় গরম পানি চড়ালো। তিহান শাওয়ার নিবে এখনই। আগুনের আঁচ বাড়িয়ে দিল সে। মাঝেই তিহান গলা উঁচিয়ে হাঁক ছাড়লো। দেরি করলো না তোহা। দ্রুত পায়ে হেঁটে তিহানের রুমে ঢুকতেই একটু চুপসে গেল সে। তিহানের গায়ে জামা নেই। উন্মুক্ত হয়ে আছে শক্ত পেটানো শরীর। ভেজা শার্ট পরে আছে বিছানায়। চাদর ভিজে যাচ্ছে, সেদিকে খেয়াল নেই তার। পকেট থেকে ফোন বের করে শুকনো কাপড় দিয়ে মনোযোগ দিয়ে সেটা মুছতে ব্যস্ত সে। তোহা বেহায়ার মতো কিছুক্ষণ চেয়ে থেকে দৃষ্টি নামালো। গুটিসুটি পায়ে দ্রুত এগিয়ে যেয়ে শার্টটা হাতে তুলে নিয়ে মিনমিন করে বলল, ভেজা জামাটা এখানে রেখেছেন কেন? চাদর ভিজে যাচ্ছে পুরো। বলে শার্টটা লন্ড্রির বিনে রাখলো সে। তিহান এক পলক তাকালো। ফোনটা বিছানায় রেখে অফিসের ব্যাগটা থেকে একটা পলিথিন বের করে তোহার হাতে ধরিয়ে দিল। ভ্রু কুটি করে তাকালো তোহা। তিহান মুচকি হেসে বলল, ফুচকা আছে, খেয়ে নিস, আমি শাওয়ারে যাচ্ছি। বলেই হাতে টাওয়াল আর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো তিহান। দরজা লাগানোর আগ মুহূর্তে তোহা এক হাতে দরজায় ঠেস দিয়ে তাকে আটকে দিয়ে নিশ্চিত স্বরে বলল, আপনি এটা আনতে গিয়ে ভিজেছেন তাই না? তিহান অমায়িক হাসলো। সেই হাসির মানে মুহূর্তেই বুঝে গেল তোহা। তিহান ভেতর থেকে দরজা আটকে দিতেই সে নির্নিমেষ চেয়ে রইল দরজার দিকে। চুলায় ফুটন্ত পানি টকবক করছে। আগুনের ভয়াবহ আছে রান্নাঘরে ভ্যাপসা গরমে ছেয়ে আছে ইতিমধ্যেই। ফুচকাগুলো প্লেটে সাজিয়ে রেখে চুলোটা নিভিয়ে দিল তোহা। দুটো কাপড়ের ছাপি দিয়ে ধরে পাতিলটা তুলে নিয়ে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে গিয়ে চেঁচিয়ে বলল, দরজা খুলুন, গরম পানি দিব। ওপাশ থেকে কিছুক্ষণ চুপ থেকে তিহান কাটা কাটা কণ্ঠে উত্তর দিল, এখন খোলা যাবে না, পানি লাগবে না, যা। তোহা আবারও চেঁচিয়ে উঠল। দাঁত কামড়ে বলল, আমার হাতে কিন্তু গরম আঁচ লাগছে, খুলুন তাড়াতাড়ি। কথাটা বলে কয়েক সেকেন্ড অপেক্ষা করলো তোহা। তার অপেক্ষার প্রহর আরো বৃদ্ধি পাওয়ার আগেই সিটকেনি খুলে গেল। অর্ধেক দরজা খুলে তিহান অস্থিরতা নিয়ে বলল, আঁচ লাগবে কেন? কাপড় দিয়ে ধরিসনি? বলেই তোহার হাতের দিকে তাকালো তিহান। হাতের ছাপি দেখে তোহার চালাকিটা নিমেষেই বুঝে গেল সে। চোখের মনি সরু হয়ে এলো। তোহা এগিয়ে এসেছে ততক্ষণে। তার দৃষ্টি মেঝের দিকে। তিহানের পরনে শুধু কোমর থেকে হাঁটু অবধি সাদা টাওয়াল। গা ভেজা, টুপটুপ করে পানি গড়াচ্ছে।
সেদিকে তাকিয়ে থাকার সাহস নেই তোহার। মাথা নিচু করে সে তাড়া দিয়ে বলল, সরুন। তিহান সরে দাঁড়ালো। তোহা দু কদম ওয়াশরুমের ভেতর বাড়িয়ে পানিটা ঢেলে দিল বালতির মধ্যে। বেরিয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই ধুম করে দরজাটা আটকে দিল তিহান। চোখ বড় বড় করে তাকালো তোহা। তার চোখে বিস্ময়, কৌতূহলের অদ্ভুত সংমিশ্রণ। তিহানের হঠাৎ এই আচরণের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা বুঝতে না পেরে সে একবার দরজায় আর একবার তিহানের মুখের দিকে চেয়ে অস্ফুট স্বরে বলল, দরজা আটকালেন কেন? তিহান আগালো। একটু একটু করে প্রায় অনেকটাই কাছে গেল, তবে অবশ্যই অনেকটার বেশি নয়। তোহার ডান হাতটা আলতো করে টেনে ধরে তালুর দিকে তাকিয়ে কিঞ্চিত ঠোঁট নাড়িয়ে শান্ত কণ্ঠে বলল, হাতে আঁচ লেগেছে তাই না? তোহার নির্বাক। তার স্থির দৃষ্টি তিহানের লোমশ বুকে। তিহানের চুলের পানি চুইয়ে চুইয়ে তার কপাল গড়িয়ে গোলাপি ঠোঁট স্পর্শ করছে। তোহা কাঁপছে, তার ঠোঁট কাঁপছে, চোখের পাপড়ি কাঁপছে, মন কাঁপছে। ভেতরে ভেতরে সে মানুষটাই ভীষণভাবে কাঁপছে। এই লোকটা তার মনে কাঁপুনি ধরিয়ে দিয়েছে, তার হৃদয় নাড়িয়ে দিয়েছে। এত ক্ষমতা কেন লোকটার? তাকে কোনোদিন ঘনিষ্ঠভাবে না ছুঁয়েও লোকটা কিভাবে এত আবেগ, অনুভূতি, গভীরতম প্রণয় সৃষ্টি করতে পারে? কিভাবে? ভাবতে ভাবতেই তিহানের বুক থেকে চোখ সরিয়ে নিল তোহা। তিহানের চোখ থেমে গেছে অনেক আগেই। দৃষ্টিজোড়া তোহার মুখের প্রতিটা ভাঁজ লক্ষ্য করছে মেঘাচ্ছন্ন ঘুরে। অজান্তেই তার হাত চলে গেল তোহার চিবুকে। হাতের তর্জনী দিয়ে তোহার চিবু কুচিয়ে তিহান আবিষ্টভাবে বলল, অপরূপ। এই এক বাক্যের ছোট্ট প্রশংসাটাই যেন তোহার কানে ঝংকার তুলল। লজ্জায় মাটিতে মিশে যাওয়ার জোগাড় হলো তার। কয়েকবার ঢোক গিলেও শুকনো গলাটা ভিজল না। এক বিন্দু পানির অবশিষ্ট নেই ভেতরে। প্রেমিকের প্রশংসার তেজে সব শুকিয়ে খাঁ খাঁ করছে। তোহা গলা খাদে নামিয়ে লজ্জায় মিয়ে যাওয়া কণ্ঠে অনুরোধ করল, যেতে দিন। তোহার কথাটা স্পষ্টই কানে গেল তিহানের, তবে তোহাকে যেতে দিতে ইচ্ছে করছে না একটু। গরম পানির বাষ্পে বদ্ধ বাথরুমে জুড়ে আবছায়া ধোয়ার সৃষ্টি হয়েছে। উষ্ণতার ছড়াছড়ি সর্বাঙ্গে। তোহার ঠোঁটের উপর ঘাম জমেছে বিন্দু বিন্দু। ঠোঁটগুলো বোধহয় এখনো কম্পমান। তিহান দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরল। অল্প কিছুক্ষণের ব্যবধানে তোহার হাত ছেড়ে দূরে সরে দরজাটা খুলে দিল। তিহানের ইশারা বা কোনো কিছু বলার আগেই এক ছুটে বেরিয়ে গেল তোহা। মুখে একটা ফুচকা পুড়ে নিয়ে ফ্রিজ খুলে চোখ ঘোরাতেই মেজাজ খারাপ হয়ে গেল তোহার। ফ্রিজে শুধু ডালের বাটি আর ঠান্ডা ভাত, কোনো তরকারি নেই। আর তিহান তখন কি বলল, ফ্রিজে খাবার রাখা আছে খালামুনি, সমস্যা হবে না। তিহানের কথাটা ব্যঙ্গ করে বলল তোহা, এই সারাদিন খাটাখাটনির বাড়ি ফিরে শুধু ডাল দিয়ে ভাত খেলে তৃপ্তি মেলে? মোটেও না। একা একা বিড়বিড় করতে করতেই সেগুলো বের করলো তোহা। গরম করার জন্য চুলোয় চড়িয়ে আবারও ফ্রিজ খুলল। দেখে শুনে একটা বেগুন আর দুটো ডিম বের করে নিল। তিহানদের 4 স্টোভের চুলা, বিধায় এখনো দুটো খালি আছে। পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে বাটিতে তুলে রেখে গোল গোল করে বেগুন কাটলো সে। মশলা মাখিয়ে ছেড়ে দিল গরম তেলের উপর। ভাজা হয়ে গেল। প্লেটে তুলে ডাল সহ সব সাজিয়ে রাখলো টেবিলে। কাজের মাঝেই সে ফুচকার প্লেট খালি করেছে। কাজ শেষে সে গেল তিহানের রুমে। লোকটা এখনো বের হয়নি। পানি ঢালার শব্দ ঝপটে আসছে কানে। তিহানের রুমের অবস্থা একেবারেই অগোছালো। সেন্টার টেবিলের কাগজে ছড়াছড়ি। সকালে ঘুম থেকে ওঠার পর হয়তো বিছানা ঝাড়া হয়নি, চাদর কুঁচকে আছে। যদিও সবসময় এই ঘরটা শৌখিনভাবে সাজানো থাকে, তবে আজকের এই বিধ্বস্ত অবস্থার কারণ অজানা নয় তোহার। অফিসে প্রেজেন্টেশন ছিল তিহানের। সকালে কলেজ যাওয়ার সময় বলেছিল তাকে, সেজন্যই হয়তো টেবিল ভর্তি কাগজপত্রের আলুথালু অবস্থা। ছোট একটা শ্বাস ফেলল তোহা। সব পরিষ্কার করে গুছিয়ে রেখে বিছানা ছাড়তে ছাড়তেই বেরিয়ে এলো তিহান। তোহাকে দেখে মনে মনে চরম খুশি হলেও মুখে বলল, এখনো যাসনি কেন? খালামুনি চিন্তা করবে তো। বালিশ দুটো পাশাপাশি রেখে ঝাড়ুটা খাটের চিপায় ঢুকিয়ে দিল তোহা। মাথায় এলোমেলো ওড়না টেনে নিতে নিতে বলল, চিন্তা করবে কেন? আম্মু তো জানে আমি আপনার সাথে আছি। তিহান হাসলো। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বলল, আমার সাথে থাকলে কি চিন্তা করা মানা? হ্যাঁ। তোহার সোজাসাপটা উত্তরে আবারও হাসলো তিহান। চুল মোছা শেষে টাওয়ালটা সোফার পিঠ ঠেকানোর জায়গাটায় মেলে দিতেই তোহা বলল, রাতের খাবার খাবেন না? খাবো, গরম করতে হবে। তুই যাবি আমার সাথে? কথা শেষ করে কিছু একটা ভাবলো তিহান, তারপর বলল, না থাক, রান্নাঘরে গরম, তুই এখানেই বস। তোহা তাকালো না। তিহানের কাছাকাছি যেয়ে দাঁড়িয়ে মিনমিন করে বলল, আমি গরম করে রেখেছি, চলুন খাবেন। তিহান থতমত খেয়ে দাঁড়িয়ে আছে টেবিলের সামনে। খাবার গরম করা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু মেয়েটা যে কষ্ট করে আবার বেগুন আর ডিমও ভেজে রেখেছে। তোহার ডাকে আর চেয়ার সরানোর আওয়াজে ধ্যান ভাঙে তার।
চুপচাপ যেয়ে চেয়ারে বসে সে। তোহা প্লেটে ভাত বেড়ে দেয়, ডাল দিয়ে ডিম ভাজাটা এক কোণে উঠিয়ে রাখে। তিহানের চোখ যায় একপাশে কেটে রাখা লেবুর দিকে। আঁতকে উঠে সে বলে, লেবু তো কাটা ছিল না ফ্রিজে। আমি কেটেছি, আপনি তো লেবু ছাড়া খেতে পারেন না। তিহান চোখ গরম করে তাকায়, কাট কণ্ঠে বলে, হাত দেখি। তোহা ঠোঁট উল্টায়, মুখ লটকিয়ে হাত মেলে উল্টিয়ে পাল্টিয়ে দেখিয়ে বলে, কাটেনি। স্বস্তির শ্বাস ফেলে তিহান, তারপর ভাত মাখিয়ে নিয়ে খাওয়ায় মনোযোগ দেয়। তোহা তার পাশের চেয়ার টেনে বসে। তিহান চুপচাপ খাচ্ছে। তোহা তার প্লেটে বেগুন ভাজা উঠিয়ে দিতে দিতে বলে, আচ্ছা, আমাদের ব্যাপারটা সবাই জানলো কি করে? কোন ব্যাপার? যথেষ্ট সহজ গলায় জিজ্ঞেস করে তিহান, তবে তার মধ্যেও লুকিয়ে আছে বিস্তর রসিকতা। তোহা ধরতে পারে সহজেই। দাঁতে দাঁত চেপে কিরমির করে তাকাতেই তিহান হেসে ফেলে, উত্তর দেয়, না না, শুধু খালুকে বলেছিল। প্রথমে অবশ্য খালু কোনো মতামত দেয়নি, বলেছে তার মেয়ে যা বলবে তাই হবে। তারপর তোমার থেকে মতামত জানার পরের দিন সকালে আমরা যখন ঘুরতে বের হই তখন সবাইকে জানানো হয়, খালুর সম্মতিতেই জানানো হয়। সবাই যখন কোনো দ্বিমত করেনি তখন খালু নিজেই আমাকে ফোন দেয়। মানে আমার ফোন তো নষ্ট ছিল তখন, তাই সূর্যর ফোন দিয়ে আমার সাথে কথা বলেন তিনি। হুট করেই দেয় সেদিন আংটি পরানোর প্রস্তাবটা। প্রথমে মানা করতে চেয়েও পরে আর তোমার ওপর একটু অধিকার পাওয়ার লোভটা সামলাতে পারিনি আমি। হ্যাঁ বলে দিয়েছিলাম। তারপর আংটির ব্যবস্থাটা ওনারাই সব করেন, বুঝলে? তোহা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল পুরোটা। তিহানের কথা শেষ হতেই সে ফটাফট প্রশ্ন করে, আমাকে জানানো হয়নি কেন? কারণ আমি মানা করেছিলাম। আসলে তোমার হঠাৎ খুশি হওয়াটা দেখতে ইচ্ছে করেছিল খুব। তোহা দীর্ঘশ্বাস ছাড়ে। আচমকাই তিহানের বাহুর নিচে দিয়ে ঢুকে মাথা রাখে সে। দু হাতে তিহানকে জড়িয়ে ধরে বাচ্চা সুলভ কণ্ঠে বলে, আমি একটু থাকি এখানটায়। থাকো। তিহানের খাওয়া শেষ হয়েছে একটু আগে। টেবিলে সব গুছিয়ে প্লেটটা ধুয়ে রেখে হাত মুছতে মুছতে রুমে উঁকি দেয় তোহা। তিহান পায়ের উপর পা তুলে ফোনে কি যেন দেখছে। তোহা আস্তে করে বলে, দরজা আটকে দিয়ে যান, আমি যাচ্ছি। তিহান এক পলক তাকিয়ে উঠে দাঁড়ায়, ফোনটা পকেটে ঢুকিয়ে বেরিয়ে আসে। তোহা দরজার সামনে দাঁড়িয়ে পায়ে জুতা পরছে। তিহান পাশে যেয়ে দাঁড়ায়। জুতা পরা শেষে দরজার লক ঘুরাতে নিলেই তিহান তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। এক মুহূর্ত বিলম্ব না করে তোহার দু হাতের আঙ্গুলের অগ্রভাগ ধরে চোখের সামনে তালু মেলে। একে একে দুই হাতের তালুর মাঝখানটায় নম্রভাবে ঠোঁট ছুঁয়ে মোহবিষ্ট কণ্ঠে বলে, এই নরম কোমল আদুরে হাত দুটোকে এত কষ্ট করানোর জন্য ঠোঁট ছুঁয়ে ক্ষমা চাচ্ছে প্রেমিক। প্রেমিকা যেন তা গ্রহণ করে। শরতের কাশফুল মলিন হয়ে পড়তেই হেমন্তের আবির্ভাব শুরু হয়। শিশির ভেজা গাছের পাতা, আবছা কুয়াশায় ঢেকে থাকা ধোঁয়াটে সকাল, মেঘমুক্ত রাতের আকাশ, মৃদু মৃদু শীতল হাওয়ায় সব মিলিয়ে শীতের পূর্বাভাস হিসেবে হেমন্তের আগমন ঘটে। তোহার পরীক্ষার রেজাল্ট দিবে আজ। কলেজে যেতে হবে বেলা 12টার দিকে। এখন বাজে 11:50। ড্রয়িং রুমের সোফায় কলেজের ইউনিফর্ম পরে তৈরি হয়ে বসে আছে সে। মাঝে সিথি করে দুপাশে দুই বেনুনি। সামনের কাটা চুলগুলো ক্লিপ দিয়ে আটকানো। চোখে মুখে বিরক্তি ভর করছে ক্রমান্বয়ে। তিহানের তাকে নিয়ে যাওয়ার কথা, কিন্তু সে এখনো আসছে না। ঘড়ির কাঁটা ঘুরে আরো 3-4 মিনিট গড়িয়ে যেতেই চরম অস্থিরতা নিয়ে সোফা ছাড়ল তোহা। নিজের রুমে যেয়ে ফোন হাতে নেওয়ার আগেই আতিয়া জোর গলায় তাকে ডেকে উঠল। তোহা, তিহান ফোন করেছিল, তোকে নিচে নামতে বলেছে, ও অপেক্ষা করছে। ফোনটা আর হাতে নেওয়া হলো না তোহার। 7-5 না ভেবে মায়ের কাছে থেকে বিদায় নিয়ে দ্রুত পায়ে নিচে নামতে লাগলো সে। আজকে ব্যাগের ঝামেলা নেই, শুধু রেজাল্ট শিটটা নিয়ে আসবে সে। তিহান বসে আছে ড্রাইভিং সিটে। চোখের মনি লাল হয়ে আছে, রাতে ঘুম হয়নি, চুল উস্কো খুস্কো। অফিসের একটা ঝামেলা নিয়ে বেশ ব্যস্ত সে। তার আন্ডারে যেহেতু অনেকেই কাজ করে, তাই সব দায়ভার তারই। নিঃশ্বাস ফেলার সময়টুকু পাচ্ছে না, খালি এই মিটিং ওই আলোচনার মধ্যেই আছে। তোহাকে কলেজে নেওয়ার জন্য এখনো একটা মিটিং পোস্টপন করে এসেছে, আর এই মেয়ের নামার নামই নেই। কতক্ষণ যাবৎ ফোন দিচ্ছে, ফোনও ধরছে না। তোহাকে বকা দেওয়ার পরিকল্পনা করে থাকলেও তোহা যখন লম্বা বেনুনি দুলিয়ে পাশের ছিটে বসে মিষ্টি কণ্ঠে বলল, আপনি ব্যস্ত ছিলেন, দেরি করলেন কেন? তখন আর তার সাথে উচ্চস্বরে কথা বলার অবকাশ রইল না তিহানের। এতক্ষণের চাপা রাগটা শূন্যে নেমে গেল মুহূর্তেই। চোখ বন্ধ করে প্রলম্বিত শ্বাস ছাড়ল সে। ঠোঁটের কোণটা একটু প্রসারিত করে তোহার সিট বেল্ট বেঁধে দিয়ে এসি ছেড়ে দিল। অতঃপর গাড়ি স্টার্ট দিতেই ফোন বেজে উঠল তার। এক হাতে ড্রাইভিং করতে করতে ফোন রিসিভ করে ঘাড় কাত করে ধরেই সে ব্যস্তভাবে বলল, হ্যাঁ আমি আসছি, বেশিক্ষণ লাগবে না। না না, মিটিং ক্যান্সেল করতে হবে না, আমার জাস্ট 20 মিনিট লাগবে।
আইল বি ব্যাক। বলে ফোনটা কান থেকে নামিয়ে গাড়ির সামনের জায়গাটায় রাখলো সে। চুলগুলোতে দুবার হাত চালিয়ে বলল, তোর কতক্ষণ লাগবে কলেজে?